আচ্ছা, মেথড অফ রেকর্ডিং ডেপ্রিসিয়েশন। মেথড অফ রেকর্ডিং ডেপ্রিসিয়েশন দুটো মেথড রয়েছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তো আমরা জার্নাল এন্ট্রি দেখে নেব, ডাইরেক্ট মেথডে কি জার্নাল এন্ট্রি হবে, ইনডাইরেক্ট মেথডে কি জার্নাল এন্ট্রি হবে। ঠিক আছে, যদিও আগের দিন আমি ডাইরেক্ট কিছুটা বলেছিলাম, তবু আজকে দুটোই বলে দিচ্ছি। দেখো, তাহলে আমি জার্নাল এন্ট্রি করব দুটো মেথডেই। টেবিল ফর্মে আমি দিয়ে দিচ্ছি তাকি তুমি জার্নাল এন্ট্রিগুলো এক জায়গায় পেয়ে যাও ডেপ্রিসিয়েশন করার, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এর। ডাইরেক্ট মেথড, provision method, provision by indirect method। আচ্ছা, তাহলে এক নম্বর জার্নাল এন্ট্রি কি, যে হোয়েন অ্যাসেট ইজ পারচেজ, যখন তোমাকে তো অ্যাসেট পারচেজ করতে হবে, ডেপ্রিসিয়েশন হওয়ার আগে অ্যাসেট তো পারচেজ করতে হবে। হোয়েন অ্যাসেট ইজ পারচেজ, অ্যাসেট যখন পারচেজ করছো তখন কি এন্ট্রি হবে। আচ্ছা, এদিকেও একই, হোয়েন অ্যাসেট ইজ পারচেজ, অ্যাসেট ইজ পারচেজ, এখানে কোন অ্যাসেটের কথা চলছে, ফিক্সড অ্যাসেটের কথা। ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট নয়। ক্যাশ ব্যাংক, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, কারেন্ট অ্যাসেট, এগুলোর কথা চলছে না, ফিক্সড অ্যাসেটের কথা চলছে। হোয়েন অ্যাসেট ইজ পারচেজড, বোথ সাইডে লিখে নাও। যখন অ্যাসেট পারচেজ করছো তখন কি জার্নাল এন্ট্রি হবে, দুটো মেথডে একই জার্নাল এন্ট্রি হবে। অ্যাসেট পারচেজ করলে, যে অ্যাসেট পারচেজ করলে সেটা তোমার বিজনেসে আসছে, ফিক্সড অ্যাসেট, তাহলে কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। ফিক্সড অ্যাসেট ডেবিট হয়ে যাবে টু, যদি ক্যাশে কেনো ক্যাশ হবে, যদি ব্যাংকের থ্রুতে কেনো চেকের থ্রুতে আর কি, চেক বা নেট ব্যাংকিং যাই হোক। এরপরে যদি ধারে কেনো তাহলে কি হবে, সান্ড্রি ক্রেডিটার্স। তাহলে অবলিক দিয়ে দিয়ে লেখো, যে কোনো কেস হতে পারে, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, সান্ড্রি ক্রেডিটার্স অ্যাকাউন্ট হতে পারে। ক্যাশে কিনলে ক্যাশ, চেকের থ্রুতে বা ব্যাংকিং চ্যানেলে কিনলে ব্যাংক, ধারে কিনলে টু সান্ড্রি ক্রেডিটার। সেম এন্ট্রি ওই সাইডে লিখে দাও, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ और बैंक और सन्ड्री ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড এন্ট্রিতে আসো, সেকেন্ড এন্ট্রি কি হবে, when there is depreciation, when there is uh, there is depreciation at the year end, at the year end। লিখে নাও, এই চারটা লম্বা যাবে, আগের দিন যা করেছো তার থেকে আরো, আগের দিন তো দুটো না তিনটে করেছো, চার্ট ফর্মে লিখে নাও এক জায়গায়, at the year end। अच्छा, at the year end। when there is depreciation at the year end, যখন তোমার বছরের শেষে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হচ্ছে তখন কি এন্ট্রি পাস করবে, তখন এন্ট্রি পাস হবে ডেপ্রিসিয়েশন হলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু হবে ফিক্সড অ্যাসেট,
ফিক্সড অ্যাসেটের ভ্যালু তুমি কি করবে, কমিয়ে দেবে, কারণ ডেপ্রিসিয়েশন তো হয়ে যাচ্ছে না। ডেপ্রিসিয়েশনের জন্য তুমি কি করবে, ফিক্সড অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেবে বছরের শেষে। এখানে সেম হবে না, when there is depreciation at the year end, when there is depreciation at the year end, বছরের শেষে যখন ডেপ্রিসিয়েশন হচ্ছে, কি মেথড ফলো করছো, প্রভিশন মেথড। প্রভিশন মেথডে বলা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তো ডেবিট হবে, ঠিকই আছে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তো ডেবিট হবে, কিন্তু অ্যাসেটের ভ্যালুকে কমানো যাবে না, অ্যাসেটের ভ্যালুকে কমানো যাবে না, অ্যাসেটের ভ্যালু যা ছিল সেটাই থাকবে, তাহলে ডেপ্রিসিয়েশন কোথায় যাবে? ডেপ্রিসিয়েশন যতটা হয়েছে তার জন্য একটা ফান্ড ক্রিয়েট করো, যেটার নাম হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খুলে তাতে জমা করা হচ্ছে। এতে প্রত্যেক বছর যা যা ডেপ্রিসিয়েশন হবে, প্রত্যেক বছর কিছু না কিছু তো ডেপ্রিসিয়েশন হবে ওই অ্যাসেটের, সবই জমা হতে থাকবে, সবই অ্যাকিউমুলেট হতে থাকবে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তুমি তাহলে অ্যাসেটের ভ্যালুকে কমাচ্ছ না এই মেথডে। না, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এটা এটা depreciation account debit to fixed asset, depreciation account debit to fixed asset। তাহলে সেকেন্ড এন্ট্রি হয়ে গেল, এরপরে থার্ড এন্ট্রি, when there is when depreciation is transferred, depreciation is transferred to profit and loss account, profit and loss account। যখন তুমি কি করছো, ডেপ্রিসিয়েশনকে কোথায় পাঠিয়ে দিচ্ছ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছ, তখন কি হবে, তোমার ডেপ্রিসিয়েশন হয়েছে, তোমাকে তো প্রফিট অ্যান্ড লসে দেখাতে হবে, প্রফিট ডিটারমাইন করার জন্য, প্রফিট ডিটারমাইন করার জন্য তোমাকে ডেপ্রিসিয়েশন কোথায় দেখাতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, কারণ না তো তোমার ট্রু প্রফিট তুমি পাবে না। তখন কি হয়ে যাবে, তখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, ক্রেডিট কি হবে, ক্রেডিট হয়ে যাবে ডেপ্রিসিয়েশন। প্রভিশন মেথডে টু সেম, when কথা নয় নিজেদের মধ্যে, when depreciation is transferred to profit and loss account, যখন ডেপ্রিসিয়েশনকে কোথায় পাঠাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাবে, সেম এন্ট্রি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন। এটা ক্লোজ করে দাও, তিনটে এন্ট্রি হলো, তিনটে না চারটে, তিনটে, তিনটে ঠিক আছে। আচ্ছা তাহলে 4 নম্বর এন্ট্রি এবার কি হবে, আচ্ছা 2 আর 3 যে করলে, 2 আর 3 রিপিট হতে থাকবে প্রত্যেক বছর,
প্রত্যেক বছর কি হতে থাকবে, রিপিট হতে থাকবে, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন হবে, তার মানে প্রত্যেক বছর ওই এন্ট্রি করতে হবে, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশনটাকে কোথায় পাঠাতে হবে, প্রফিট অ্যান্ড লসে, তার মানে 2 আর 3 প্রত্যেক বছরই হতে থাকবে। কিন্তু অ্যাসেট যে পারচেজ একবারই হবে, অ্যাসেট কি প্রত্যেক বছরই পারচেজ করবে, সেই অ্যাসেটটাকে একবারই পারচেজ করেছো, তার মানে একবারই এন্ট্রি হবে একের দাগেরটা, আর 2 3 প্রত্যেক বছর হতে থাকবে। আচ্ছা তাহলে 4 নম্বর এন্ট্রিতে কি হবে, ধরো অ্যাসেট তুমি সেল করে দিচ্ছ, অ্যাসেট পারচেজ হয়েছে, তারপর ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর হচ্ছে, তারপর লাইফ শেষে কি করবে, অ্যাসেটকে বিক্রি করে দেবে। তাহলে লেখো হোয়েন অ্যাসেট ইজ সোল্ড, হোয়েন অ্যাসেট ইজ সোল্ড and there is loss, অ্যাসেট সেল করেছো আর লস হয়েছে, অ্যাসেট সেল করেছো আর লস হয়েছে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এন্ট্রি কি হবে, অ্যাসেট সেল করলে নিশ্চয়ই টাকা আসবে, ব্যাংকের থ্রুতে আসতে পারে, ক্যাশের থ্রুতে আসতে পারে, ধারেও সেল করতে পারো, এখানে আমরা ধরে নিয়েছি যে টাকাই এসেছে, আমি আর কিছু লিখছি না, এই দুটোই। ব্যাংক ক্যাশ ডেবিট, টু তোমার ফিক্সড অ্যাসেট চলে যাচ্ছে, তো ফিক্সড অ্যাসেট চলে যাচ্ছে, তো মোটর ভেহিকেল বললে হবে না, যে কোনো অ্যাসেট হতে পারে, আমি সেই জন্য ওয়ার্ড কি ইউজ করেছি, ফিক্সড অ্যাসেট, আমি কোনো পার্টিকুলার অ্যাসেট ইউজ করেছি, ফার্নিচার, কম্পিউটার, ফিক্সড অ্যাসেট ইউজ করেছি, তার মানে ফিক্সড অ্যাসেট চলে যাচ্ছে, ফিক্সড অ্যাসেট তাহলে কি হবে, ক্রেডিট হবে, আর লস, যত টাকা তোমার লস হয়েছে সেটা কি হবে, ডেবিট না ক্রেডিট, না ডেবিট হবে, তার মানে ডেবিটে আরেকটা আইটেম বসবে, তাই তো, ডেবিটে তোমাদের জায়গা নেই, আচ্ছা আমি লসের জায়গায় কি করে দিচ্ছি, লসটাকে কেটে আমি প্রফিট করে দিচ্ছি, হ্যাঁ, তো প্রফিট হলে সেটা তো ক্রেডিট হবে, কোনো ডাউট আছে, তাহলে প্রফিট অন সেল লেখো, প্রফিট অন সেল, অ্যাসেট সেল করেছো আর প্রফিট হয়েছে, অ্যাসেট সেল করেছো আর প্রফিট হয়েছে, তাহলে টাকা আসবে, তার জন্য ডেবিট, ফিক্সড অ্যাসেট চলে যাচ্ছে তার জন্য ক্রেডিট, প্রফিট হয়েছে তার জন্য ক্রেডিট, প্রফিট অন সেল অ্যাকাউন্ট, কোনো ডাউট আছে? লস হলে সেটা আমি এর পরের কেসে লিখে দিচ্ছি, না ওইটা আমি পরে যাচ্ছি, ওটাতে এখন আর যাচ্ছি না, এই সাইডে আরেকটা এন্ট্রি আছে, এটা কমপ্লিট করে নাও, ডাইরেক্ট মেথডে আরেকটা এন্ট্রি আছে, 5 নম্বর এন্ট্রি করো, when asset is sold and there is loss, অ্যাসেট সেল করেছো লস হয়ে গেছে, অ্যাসেট সেল করেছো লস হয়ে গেছে, সোল্ড অ্যান্ড দেয়ার ইজ লস, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট অবলিক ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, টাকা আসবে, আরেকটা ডেবিট হবে কি, লস অন সেল, লস হলে ডেবিট হয় কি হয় না, লস এক্সপেন্স ডেবিট হয়, লস অন সেল ডেবিট করো, টু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে এখন তুমি কিন্তু 4-5কে আলাদা করে দাও দাগ দিয়ে, যে এটা প্রফিট হলে এই এন্ট্রি হবে, লস হলে এই এন্ট্রি হবে, ডাইরেক্ট মেথডের এন্ট্রি শেষ হয়ে গেছে, ডাইরেক্ট মেথডে আর কোনো এন্ট্রি হয় না, তাহলে ডাইরেক্ট মেথডে আমি যদি এন্ট্রি দেখি, প্রথমে অ্যাসেট পারচেজ হলো, তারপরে ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর
হচ্ছে তার জন্য একটা এন্ট্রি, সেই ডেপ্রিসিয়েশনকে প্রফিট অ্যান্ড লসে পাঠাচ্ছ তার জন্য আরেকটা এন্ট্রি, তারপরে অ্যাসেট সেল হলে এবং তার থেকে প্রফিট হলে একটা এন্ট্রি, লস হলে একটা এন্ট্রি। আচ্ছা, প্রভিশন মেথডে আমরা কত দূর দেখেছি? অ্যাসেট পারচেজ, চার্জ হলে ওই when there is a depreciation at the year end, ওটাই। আচ্ছা, প্রভিশন মেথডে আমরা ডেপ্রিসিয়েশনে যেটা হয়েছিল সেটা প্রফিট অ্যান্ড লসের ট্রান্সফার পর্যন্ত গিয়েছি। এরপরে 4 নম্বর দাও। when asset is sold, যখন তুমি অ্যাসেট সেল করছো, যখন তুমি অ্যাসেট সেল করছো, এখানে অ্যাসেটকে সেল করলে তোমার ডেপ্রিসিয়েশন কোথায় জমেছিল এতদিন? প্রভিশন মেথডে ডেপ্রিসিয়েশন এতদিন কোথায় জমেছিল? কোন অ্যাকাউন্টে জমেছিল? একটা অ্যাকাউন্টে জমিয়ে রেখেছিলাম না? কোন অ্যাকাউন্টে জমিয়ে রেখেছিলাম? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। আমরা এতদিন প্রভিশন মেথড যারা যখন তুমি ফলো করবে, তুমি ডেপ্রিসিয়েশন কোথায় জমিয়ে রাখবে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। ডাইরেক্ট মেথডে কি হচ্ছিল? তুমি ওই কোনো ওই ধরনের কোনো ফান্ড ক্রিয়েট করছিলে না, তুমি ডাইরেক্টলি অ্যাসেট থেকে কমিয়ে দিচ্ছিলে, ডাইরেক্টলি অ্যাসেট থেকে কমিয়ে দিচ্ছিলে। কিন্তু প্রভিশন মেথডে তুমি একটা ফান্ড ক্রিয়েট করে রেখেছো, ডেপ্রিসিয়েশনকে সেইখানে জমা করছো। এইবার ওই প্রভিশনটাকে কোথায় ট্রান্সফার করতে হবে যেটা জমে রয়েছে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্সকে পাঠাতে হবে মেশিনারি ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। একটা ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ডিসপোজাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে পাঠাতে হবে। আচ্ছা, প্রথমে অ্যাসেটটাকে ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠাও, তারপরে তার যে ডেপ্রিসিয়েশন জমে রয়েছে সেটাকে ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠাও। তাহলে প্রথমে অ্যাসেটটাকে আমরা কোন অ্যাকাউন্টে পাঠাবো? ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। তাহলে এরই আন্ডারে অ্যাসেট সেল হলে তার আন্ডারে কি কি সিচুয়েশন আসতে পারে, মানে কি কি এন্ট্রি হতে পারে সেগুলো আমরা লিখবো। তাহলে 4-এর আন্ডারে এ করো, 4-এর আন্ডারে এ, অ্যাসেট সেল হবে, তার জন্য তোমাকে কি কি এন্ট্রি করতে হবে দেখো। when fixed asset is transferred to fixed asset disposal account, তাহলে তোমাকে অ্যাসেটটাকে কোথায় পাঠিয়ে দিতে হবে? ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। ফিক্সড অ্যাসেটটাকে পাঠিয়ে দিতে হবে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। তাহলে এন্ট্রি কি হবে? ফিক্সড অ্যাসেটকে যদি তুমি ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠাও, এন্ট্রি কি হবে? when fixed asset is transferred to fixed asset disposal account, when fixed asset is transferred to fixed asset disposal account, what will be the entry? তাহলে ফিক্সড অ্যাসেট না, এতদিন ফিক্সড অ্যাসেট তো ডেবিট, সরি, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, টু কি হয়ে যাবে? ফিক্সড অ্যাসেট হয়ে যাবে। ফিক্সড অ্যাসেট এতদিন ডেবিট ছিল, পারচেজ করার সময় ডেবিট করে রেখেছিলে, এখন সেটাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। তার মানে এখন ফিক্সড অ্যাসেটকে ক্রেডিট করতে হবে আর ডিসপোজাল অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। আচ্ছা, ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠাচ্ছি কেন? কারণ মেশিনটা সেল হয়ে গেছে, সেই জন্য পাঠাচ্ছি। আচ্ছা, ডিসপোজাল অ্যাকাউন্টে তো মেশিনটা চলে গেল, মেশিনের ভ্যালুটা চলে গেল, এরপরে ওর যে ডেপ্রিসিয়েশন জমেছিল সেটাকেও পাঠাতে হবে। ওর যে ডেপ্রিসিয়েশন জমেছিল কোন অ্যাকাউন্টে জমেছিল? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। when
balance, when balance of provision for depreciation, when balance of provision for depreciation is transferred to কোন অ্যাকাউন্টে যাবে? ট্রান্সফার টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট, তাহলে তোমার যে ডেপ্রিসিয়েশনের ফান্ড ক্রিয়েট করে রেখেছিলে তার যে ব্যালেন্স ডেপ্রিসিয়েশন জমে জমে হয়েছে সেটা পাঠিয়ে দিতে হবে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। তাহলে এন্ট্রি কি হবে বলো, এন্ট্রি কি হবে? when balance of provision for depreciation is transferred to fixed asset disposal account, না তুমি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ওটা কি হয়েছিল আগে? ক্রেডিট হয়েছিল, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ক্রেডিট হয়েছিল, এবার তাকে যদি অন্য একটা অ্যাকাউন্টে পাঠাও তাহলে মানে ওকে তো ডেবিট করতে হবে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনকে এখন তো ডেবিট করতে হবে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনকে ডেবিট করো, টু কোন অ্যাকাউন্টে চলে যাবে? ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। তুমি যখন ডেপ্রিসিয়েশনকে কোথায় লিখছিলে, কোথায় পাঠাচ্ছিলে? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে জমা করছিলে, তখন কি এন্ট্রি করছিলে বলো, খাতা দেখে বলো। তাহলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বারবার ক্রেডিট হচ্ছিল, তো তার মানে তো ওর ব্যালেন্স কি হবে? ক্রেডিট ব্যালেন্স জমে রয়েছে, এখন সেই ব্যালেন্সটাকে অন্য একটা অ্যাকাউন্টে পাঠাতে চাইছো, তার মানে ওই অ্যাকাউন্টকে এখন কি করতে হবে? ডেবিট করতে হবে, ওটাই তো করা হয়েছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। আচ্ছা এখানে শেষ হয়নি, এরপরে এই সাইডেরটা ক্লোজ হয়ে গেছে, এই সাইডেরটা ক্লোজ হয়ে গেছে, এই সাইডে আর কোনো লেখার নেই, কিন্তু এই সাইডে তোমার চলতে থাকবে, আরো কিছুটা চলবে। এখানে পাঁচেরটা ক্লোজ নয়, ওইটা তোমার চারের আন্ডারেই চলছে, বুঝলে, চারের আন্ডারেই চলছে। মেন আমাদের এখানে ইভেন্ট কি হয়েছে, ইভেন্ট কি হয়েছে এখানে দেখো, চারের আন্ডারে চলছে হোয়েন অ্যাসেট ইজ সোল্ড, অ্যাসেট সেল হলেই কটা এন্ট্রি করতে হবে? প্রথমে তো ফিক্সড অ্যাসেটটাকে পাঠিয়ে দিতে হবে ডিসপোজাল অ্যাকাউন্টে, তারপরে ফিক্সড অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশনটা জমে ছিল সেটাও পাঠিয়ে দিতে হবে ডিসপোজাল অ্যাকাউন্টে, দুটোই পাঠিয়ে দিলে এরপরে তোমার টাকা আসবে সেল করে, লস হবে কি প্রফিট হবে ডিসাইড হবে। তাহলে এরপরে লেখো যে when there is লস, যদি লস হয় কি হবে? যদি লস হয় এন্ট্রি কি হবে? লস হলে এন্ট্রি কি হবে? প্রথম কথা তো টাকা সেল করেছো, টাকা আসবে, তাহলে ক্যাশ বা ব্যাংক ডেবিট করো। সেকেন্ড, যদি লস হয়, লস অলওয়েজ কি হয়? ডেবিট হয়, তার মানে তুমি লিখবে লস অন সেল, ডেবিট, লস অন সেল, ডেবিট। টু, টু কি করবে? ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট নয়, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট আর নেই, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছো, এখন হবে ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর একটা এন্ট্রি হলে শেষ হয়ে যাবে। এরপরে ডি, when there is profit
যদি সেল করে প্রফিট হয় সেক্ষেত্রে কি হবে, ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স তো আসবেই, ব্যাংকের থ্রুতে টাকা তো আসবেই, ডেবিট হবে টু ফিক্সড অ্যাসেট ডিসপোজাল হবে, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল হবে আরেকটা কি হবে, টু প্রফিট অন সেল, টু প্রফিট অন সেল অ্যাকাউন্ট। এইখানে এসে তোমার কমপ্লিট হলো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এর জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রি গুলোই কমপ্লিট, মানে ডেপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি এতটাই। এখানে যতগুলো জার্নাল এন্ট্রি লিখে দিয়েছি এগুলো হচ্ছে এক্সহস্টিভ জার্নাল এন্ট্রিজ ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। এক্সহস্টিভ জার্নাল এন্ট্রি, এর বাইরে আসবে না, এর বাইরে কোনো জার্নাল এন্ট্রি হবেই না ডেপ্রিসিয়েশন করতে গেলে। ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং করতে গেলে এর বাইরে কোনো তোমার জার্নাল এন্ট্রি করতেই হবে না, এগুলোর মধ্যেই ঘুরে ফিরে তোমাকে পোস্ট করতে হবে। কোনো ডাউট আছে? আচ্ছা প্রভিশন মেথডটা বলে দিই, দেখো এটা, আচ্ছা আরেকবার ফ্রেশ করে বলে দিচ্ছি, দেখো দুটো মেথডেই অ্যাসেট তো পারচেজ হবে, অ্যাসেট পারচেজ করা জার্নাল এন্ট্রি সেম। যখন বছরের শেষে ডেপ্রিসিয়েশন হচ্ছে তো তুমি ডাইরেক্ট মেথডে কি করছো, অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দিচ্ছ, সেই জন্যই তো ওয়ার্ডের নাম, মেথডটার নাম কি আছে, ডাইরেক্ট। অ্যাসেটের ভ্যালুকে সঙ্গে সঙ্গে কমিয়ে দিচ্ছ বছরের শেষেই, ডেপ্রিসিয়েশন যতটা হয়েছে যত টাকার। কিন্তু ইনডাইরেক্ট মেথডে বা প্রভিশন মেথডে তুমি অ্যাসেটের ভ্যালুকে কমাচ্ছ না, তুমি একটা ফান্ড ক্রিয়েট করছো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অ্যাসেটের ভ্যালুকে যত ছিল তততেই দেখাচ্ছ। অ্যাসেটের ভ্যালু তুমি ধরো 60,000-এ কিনেছিল, 60,000-এই দেখাচ্ছ, অ্যাসেটের ভ্যালুকে তুমি কমাচ্ছ না। তুমি কি করছো, ডেপ্রিসিয়েশনের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলে রেখেছো, বলেছো যা 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 ডেপ্রিসিয়েশন হবে, প্রত্যেক বছরে যত যত ডেপ্রিসিয়েশন হবে আমি ওই অ্যাকাউন্টেই জমা করবো, যেটাকে বলা হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তাহলে তুমি ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট করছো ডাইরেক্ট মেথডে, আর প্রভিশন মেথডে ডেপ্রিসিয়েশন টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন করছো, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। আচ্ছা তারপরে সেই ডেপ্রিসিয়েশনটা তো হলো, যতটা ডেপ্রিসিয়েশন হয়েছে সেটা প্রফিট অ্যান্ড লসে পাঠাতেই হবে, দুটো মেথডে সেম, দুটো মেথডেই সেম, কারণ প্রফিট ডিটারমাইন করতে গেলে প্রফিট অ্যান্ড লসে পাঠাতেই হবে। এরপরে সেলের কেস আসো, সেলের কেসে তোমাকে আলাদা আলাদা করে দেখতে হবে। সেলের কেসে ডাইরেক্ট মেথডে কি হবে, অ্যাসেটের ভ্যালু তো অলরেডি কমে গেছে, ডাইরেক্ট মেথডে অ্যাসেটের ভ্যালু তো অলরেডি কমে গেছে, কেন কমে গেছে, ডেপ্রিসিয়েশনের কারণে, ডেপ্রিসিয়েশনের কারণে অলরেডি তোমার অ্যাসেটের ভ্যালু কমে গেছে, কোন মেথডে, ডাইরেক্ট মেথডে। তার মানে তুমি জাস্ট কম্পেয়ার করে নিতে পারবে, যত টাকায় সেল হয়েছে তার সাথে কম্পেয়ার করো। আমি ধরো আমার অ্যাসেটের ভ্যালু দাঁড়িয়েছে 30,000, কমে কমে ডেপ্রিসিয়েশন মাইনাস করে করে, কিন্তু আমি সেল করেছি 30,000 বললাম কমে কমে, কিন্তু সেল করেছি 25,000, তার মানে তুমি ইজিলি বুঝতে পারো যে 5,000 লস, 5,000 লস। তোমার মেশিনের ভ্যালু ডেপ্রিসিয়েশন মাইনাস করে করে ডাইরেক্ট মেথডে দাঁড়িয়েছে 30,000, সেল করেছো 25,000-এ, তার মানে 5,000 টাকা লস। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট, আচ্ছা এটা নয়, লসের কেসে নিচে লিখেছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লস ডেবিট টু ফিক্সড অ্যাসেট, ইজি। আর প্রফিট যদি হয় ধরো 30,000 টাকা কমে কমে দাঁড়িয়েছে কিন্তু সেল করেছো 35,000, তার মানে প্রফিট, তার মানে উপরের এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট টু প্রফিট অন সেল, ঠিক আছে। প্রফিটের সোজা 5,000 বসাতে হবে। আচ্ছা প্রভিশন মেথডে ফিক্সড অ্যাসেটের ভ্যালু কিন্তু কমেনি, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কি আমি কমিয়েছি প্রভিশন মেথডে, ফিক্সড অ্যাসেটে আমি অ্যাসেটের ভ্যালু কমাইনি, যেটা আছে তত টাকাই রয়েছে। তো এখন সেল হয়েছে, এখন অ্যাসেট সেল হয়েছে, আমাকে কি ডিটারমাইন করতে হবে, অ্যাসেট থেকে অ্যাসেট সেল করে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা ডিটারমাইন করতে হবে। তার জন্য তুমি কি করলে, একটা মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট খুলে দিলে, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট খুলে কি করলে,
সেই সরি মেশিনারি নয়, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট খুলে দিলে, একটা ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট খুলে দিলে, সেই ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে ফিক্সড অ্যাসেটের যে অরিজিনাল ভ্যালু সেটা পাঠিয়ে দিলে, ঠিক আছে, অরিজিনাল ভ্যালুকে পাঠিয়ে দিলে কোথায়, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। আর এতদিন যে ডেপ্রিসিয়েশন জমেছিল, তুমি দেখলে ওই এতদিনে কত ডেপ্রিসিয়েশন হয়েছে, সেই ডেপ্রিসিয়েশনকেও কোন অ্যাকাউন্টে পাঠালে, ডিসপোজাল অ্যাকাউন্টে। তাহলে মেশিনের অরিজিনাল ভ্যালু মেশিন ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠালে, আর এতদিন যে ডেপ্রিসিয়েশন জমেছিল সেই ডেপ্রিসিয়েশনটাকেও মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠালে, সরি ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠালে। এরপরে সেল হলে তুমি এন্ট্রি করলে, ফিক্সড অ্যাসেট ডিসপোজালের অ্যাকাউন্টেই এন্ট্রি করলে কত টাকা এসেছে সেল করে। তারপরে তুমি যখন কম্পেয়ার করছো কোন অ্যাকাউন্টে প্রফিট হয়েছে কি লস হয়েছে, সেটা কোন অ্যাকাউন্টে কম্পেয়ার করছো, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে তুমি যখন কম্পেয়ার করছো তখন তুমি বুঝতে পেরে যাবে যে প্রফিট হয়েছে কি লস হয়েছে, কারণ অ্যাসেটের অ্যাকচুয়াল ভ্যালু রয়েছে, অরিজিনাল কস্ট রয়েছে, আর এদিকে ডেপ্রিসিয়েশন কত হয়েছে রয়েছে, আর সেল করে কত এসেছে রয়েছে, কম্পেয়ার করলে বুঝতে পারবে কত প্রফিট হয়েছে লস হয়েছে। তো এখানে প্রথম এন্ট্রি যেটা করা হয়েছে ওই ফিক্সড অ্যাসেটের ভ্যালুটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে অরিজিনাল কস্টকে, তার জন্য এন্ট্রি এটা করতে হবে। তারপরেরটাতে এতদিন যে ডেপ্রিসিয়েশন জমেছিল সেটাকে তুমি পাঠিয়ে দিয়েছো কোন অ্যাকাউন্টে, ফিক্সড অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে। তারপরে কম্পেয়ার করছো সেল করে যে টাকাটা এসেছে তাতে লস হয়েছে কি লাভ হয়েছে, যদি লস হয় এই এন্ট্রি হবে, যদি প্রফিট হয় এই এন্ট্রি হবে। বুঝতে পারলে এন্ট্রি, কোনো ডাউট নেই। আচ্ছা আমরা অ্যাসাইনমেন্টে চলে যাব। এগুলো তো বইতে সলভ করা রয়েছে, তোমরা করে নিতে পারবে। আচ্ছা এই দুটো বাড়ির জন্য থাকলো 1 আর 2, এগুলো ইজি রয়েছে, করে নিতে পারবে। 1 আর 2 বাড়ির থেকে করে নিয়ে আসবে। অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। আমরা চলে আসবো অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে। অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে বলো, অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে, অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে এখানে সানরাইজ প্রাইভেট লিমিটেড কি করেছে, কটা কম্পিউটার কিনেছে, 10টা, 15,000 করে, তাহলে টোটাল ভ্যালু কত, 1.5 লাখ টাকার কম্পিউটার আছে, কিনেছে, কোন ডেটে কিনেছে, 1/4/2017, বছরের শুরুতে না মিডিলে না যে কোনো সময়, শুরুতে। কি দেখে বুঝতে পারলে, না বছর তার ক্লোজ হচ্ছে, তার অ্যাকাউন্টস ক্লোজ হয়ে থাকে 31 মার্চে, তার মানে বছরের শুরুতেই কিনেছে। আচ্ছা কোম্পানির পলিসি কি রয়েছে, ইট ইজ দ্য পলিসি অফ দ্য কোম্পানি টু চার্জ ডেপ্রিসিয়েশন 60%, প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন দেখানো হবে 60%, কোন মেথডে, রিডিউসিং ব্যালেন্স মেথড, তার মানে ডাব্লিউডিভি মেথডে। আমি বলেছিলাম যে মেথড একই কিন্তু নাম 3টে আছে, রিডিউসিং ব্যালেন্স মেথড, রিটেন ডাউন ভ্যালু মেথড, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ঠিক আছে। তোমাকে বানাতে বলেছে কম্পিউটার অ্যাকাউন্ট, কম্পিউটার অ্যাকাউন্টটা বানাও, ক বছরের জন্য, 3 বছরের জন্য বানাতে হবে। এখানে তোমার 60% ডেপ্রিসিয়েশন হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথডে, রিটেন ডাউন ভ্যালু মেথডে। এখানে তোমার লাইফের দরকার নেই, অ্যাসেটের লাইফ দরকার কি, আমি যদি রিটেন ডাউন ভ্যালু মেথডে ডেপ্রিসিয়েশন বের করি আমার লাইফের দরকার নেই। আর কম্পিউটারের অ্যাকাউন্ট 3 বছরের জন্য বানাতে বলেছে, তাহলে বানানো যাক। তোমরা কম্পিউটার অ্যাকাউন্ট বানিয়ে নেবে, যেমন লেজার অ্যাকাউন্ট খুলেছিলে সেম হবে, ওপরে কম্পিউটার অ্যাকাউন্ট লিখবে। লেজার অ্যাকাউন্ট তো ওপেন করছো তোমরা, কিন্তু এই দাগটা দেবে না, দেখো
লেজার অ্যাকাউন্টের শেষে আমরা যেভাবে ক্লোজ করে দিতাম, ক্লোজ, দেখো এই দাগটা দেবে না, এই যে লাস্টের যে রেখাটা রয়েছে না, এই দাগটা দেবে না, কারণ 3 বছরে তুমি তো জানো না তোমার কতটা জায়গা লাগবে, নিচের দিকে আরো নামতে পারে, তো এই রেখাটা দেবে না। বেশি টানবে না, হাফ পেজ হলেই হয়ে যাবে, 3 বছর, 3 বছরে হাফ পেজ হলেই হয়ে যাবে। তাহলে দেখো মেশিনারি পারচেজ হয়েছে 1 এপ্রিল 2017, আমার বইতে 17 আছে, তোমার বইতে যা থাকবে তুমি লিখতে পারো বা সেম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই ডেটে পারচেজ হয়েছে, তো পারচেজ হলে এন্ট্রি কি হবে বলো? এখনই পড়ে এলে, এখনই পড়ে এলে ফিক্সড অ্যাসেট আসছে, হোয়াট কামস ইন ফিক্সড অ্যাসেট, তাহলে এখানে ফিক্সড অ্যাসেট কি রয়েছে? কম্পিউটার। কম্পিউটার লিখবে না কেউ, কেউ লিখবে না, আমি যতক্ষণ না বলি। এখানে ফিক্সড অ্যাসেট কম্পিউটার এসেছে, তার মানে এন্ট্রি কি হচ্ছে? কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অর ক্যাশ। আমরা এখানে ব্যাংক নেব না ক্যাশ নেব? বেশি টাকার ম্যাটার থাকলে অলওয়েজ ব্যাংক। ইনকাম ট্যাক্সের রুলস আমি বলে রাখি যে 10,000-এর বেশি কাউকে একদিনে পে করা যায় না, ঠিক আছে? তার মানে এখানে 1.5 লাখ রয়েছে, তার মানে তুমি অবভিয়াসলি কিছু না বলা থাকলে ইন দ্য অ্যাবসেন্স অফ ইনফরমেশন ব্যাংকই ধরতে হবে। তাহলে কম্পিউটার টু জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাংক। তাহলে কম্পিউটার অ্যাকাউন্টে তুমি কি লিখবে? লেজার পোস্টিং শিখেছো কি শেখোনি? তোমার যদি জার্নাল এন্ট্রি হয় কম্পিউটার টু ব্যাংক, কম্পিউটার অ্যাকাউন্টে কি লিখবে? টু ব্যাংক লেখো। টু ব্যাংক ড্যাশ দিয়ে লিখে দাও পারচেজ। কেন করেছি? পারচেজের জন্য করেছি। কি পারচেজ? কম্পিউটার পারচেজ। টু ব্যাংক ড্যাশ দিয়ে লিখে দেবে পারচেজ। কত টাকার পারচেজ হলো? 1.5 লাখ টাকার পারচেজ। 1.5 লাখ টাকার পারচেজ, পারচেজ তো হয়ে গেল। প্রথম বছর কি 17-18, প্রথম বছর হচ্ছে 17-18, 17-18 শেষ কবে? 31st মার্চ, 31st মার্চ 2018, 31st মার্চ 2018 তোমাকে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে বছরের শেষে। তো এখানে কোন মেথড ফলো করেছে বলেছে কি? না, ও তো ক্যালকুলেশনের মেথড। মেথড দু রকমের, একটা হচ্ছে কতটা ডেপ্রিসিয়েশন হবে তার দুটো মেথড, আর একটা হচ্ছে কি মেথডে আমি জার্নাল এন্ট্রি করবে তার দুটো মেথড। আচ্ছা, কোন মেথডে জার্নাল এন্ট্রি করব? কোনো ইনফরমেশন রয়েছে? ডাইরেক্ট কি প্রভিশন? তোমার যে কোশ্চেন দেওয়া রয়েছে এতে কোনো প্রভিশন ওয়ার্ড মেনশন করা আছে? প্রভিশন ওয়ার্ড, প্রভিশন ওয়ার্ড কোথাও মেনশন করা আছে? তার মানে কোন মেথডে হবে? ডাইরেক্ট মেথডেই হবে। কোশ্চেনে যদি তোমার প্রভিশন ওয়ার্ডটাই না মেনশন থাকে তার মানে জার্নাল এন্ট্রি কোন মেথডে হবে? ডাইরেক্ট মেথডে। আচ্ছা, ডাইরেক্ট মেথডে জার্নাল এন্ট্রি হলে এন্ট্রি কি হয়ে থাকে? লিখে এসেছো এখনই, ডেপ্রিসিয়েশনের জন্য এন্ট্রি কি হয়ে থাকে? অ্যাসেটের ভ্যালুকে কমাতে গেলে কি এন্ট্রি হয়ে থাকে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট, তার মানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু কম্পিউটার, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু কম্পিউটার। আর কম্পিউটার অ্যাকাউন্টে কি লিখবে? জার্নাল এন্ট্রি ডেপ্রিসিয়েশন টু কম্পিউটার, কম্পিউটার অ্যাকাউন্টে কি লিখবে? বাই ডেপ্রিসিয়েশন। তো বাই ডেপ্রিসিয়েশন লেখো। তাহলে তারিখ দেবে 31/3/2018,
বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত টাকার ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে তুমি ক্যালকুলেট করে দেখিয়ে দিতে পারো যে 1.5 লাখ টাকার 60% হয়ে থাকে 90,000। 1.5 লাখ টাকা 60,000 হয়ে থাকে 90,000। তো ফার্স্ট ইয়ার আমাকে ক্লোজ করতে হবে, ফার্স্ট ইয়ার আমাকে ক্লোজ করতে হবে। ফার্স্ট ইয়ার ক্লোজ করো, দেখো কিভাবে ক্লোজ করছি। কোন সাইডে বেশি আছে? অ্যাকাউন্ট ক্লোজ করার রুল কি আছে? কোন সাইডে বেশি আছে? ডেবিট সাইডে। কত টাকা রয়েছে? 1.5 লাখ। এই 1.5 লাখ তো বোথ সাইডে বসিয়ে নিতে হবে, 1.5 লাখ বোথ সাইডে বসিয়ে নিতে হবে। বসিয়ে নাও। কত টাকা দিলে মিলবে? বাই ব্যালেন্স শিট, বাই ব্যালেন্স সিডি 60,000 আর ব্যালেন্স থাকে। ব্যালেন্সটা কোন ডেটে থাকে? 31/3/2018 বছরের শেষেই। ডট দিয়ে দাও, তারিখে ডট দিয়ে দাও, আর লেখার দরকার নেই। সিডি আমরা লিখি কি করার জন্য? পরের বছর ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়ার জন্য। তার মানে পরের বছর স্টার্ট হচ্ছে কবে? 1 এপ্রিল 2018। 1 এপ্রিল 2018 তাহলে তোমার কম্পিউটার অ্যাকাউন্টের ব্যালেন্স টু ব্যালেন্স কি হয়ে যাবে? বিডি হয়ে যাবে। টু ব্যালেন্স বিডি 60,000 টাকার ব্যালেন্স রয়েছে কম্পিউটার অ্যাকাউন্টে। এটা কোন সাল চলছে? পুরো বছরটা বলো। 18-19 শেষ কবে? 19। ডেপ্রিসিয়েশন তো হবে এবছরে, এবছরে আবার ডেপ্রিসিয়েশন হবে। আর কি জার্নাল এন্ট্রি বলার দরকার রয়েছে? ডেপ্রিসিয়েশন হলে কি জার্নাল এন্ট্রি হয় তুমি বলো? অ্যাসেটের ভ্যালুকে আমি কমাতে চাচ্ছি, এন্ট্রি করতে হবে তো ডেপ্রিসিয়েশনের জন্য, বলো। ডেপ্রিসিয়েশন লস ডেবিট টু ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের ভ্যালু কমছে, তার মানে ডেপ্রিসিয়েশন টু ফিক্সড অ্যাসেট, তার মানে ডেপ্রিসিয়েশন টু কম্পিউটার। কম্পিউটারে আমি লিখবো বাই ডেপ্রিসিয়েশন টু কম্পিউটার। কম্পিউটার কি লিখবো? বাই ডেপ্রিসিয়েশন, ওটাই লিখবে, উপরে বাই ডেপ্রিসিয়েশন লেখাই রয়েছে। তাহলে তোমার 60,000-এর 60% নিয়ে নাও, সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন 36,000। থার্ড ইয়ার ক্লোজ করে দাও। ক্লোজ করার যে রুলস রয়েছে, দেখবে কোন সাইড বেশি রয়েছে, ডেবিট সাইড, সেটাই বোথ সাইডে বসিয়ে দেবে। 60,000 60,000 ডবল লাইন দিয়ে ক্লোজ করবে, আর ডট দিয়ে দেবে বাই ব্যালেন্স সিডি। কম্পিউটার অ্যাকাউন্টের ব্যালেন্স আর থাকলো তাহলে 24,000। সরি, এটা শুধু চেঞ্জ করবে। এই যে 19-এর জায়গায় 18-এর জায়গায় আমি যেটা করেছি 19 করবে, 2019। এরপরে তাহলে থার্ড ইয়ারে এসে যাও। থার্ড ইয়ার লাস্ট ইয়ার তোমার কাছে, কারণ মেশিনের লাইফ তো রয়েছে, মানে মেশিন তো এখনো ইউজফুল রয়েছে, ইউজ হচ্ছে। তোমাকে 3 বছর করতে বলেছে, ততটাই করবে। তাহলে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারের শুরু 1 এপ্রিল 2019।
টু ব্যালেন্স বিডি, তাহলে 24,000 বসিয়ে দাও। বছরের শেষে, এটা কোন বছর তুমি বলো? বছরের নাম ওইটা বললে হবে না, 19-20 বলতে হবে, 19-20। 2020 মানে কি বোঝায়? 2020 মানে বোঝায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। 2020 তুমি যখন বলবে বছর, তখন বোঝাবে কি জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস। 19-20 বোঝালে কি বোঝাবে? 2019 এর 1 এপ্রিল থেকে 31 মার্চ 2020 পর্যন্ত। তো বছরের শেষ হচ্ছে কবে? 31 মার্চ 2020। আবার ডেপ্রিসিয়েশন হবে, জার্নাল এন্ট্রি সেম। তাহলে 24,000-এর 60% কত হয়? 14,400। ক্লোজ করে দাও অ্যাকাউন্ট। ক্লোজ করে দাও অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে বাই ব্যালেন্স সিডি কি লিখতে হবে? বাই ব্যালেন্স সিডি কি লিখতে হবে? মাইনাস করে দেখো, 9,600। বাই ব্যালেন্স সিডি কি হলো? ছাড়ো, তোমাকে আমি কি বলেছি যে টোটালটা আগে বসাবে, টোটালটা আগে বসাবে। প্রথমে টোটালটা আগে বসাবে, লাস্টে সিডিটা বের করবে। তুমি টোটাল করে বসিয়েছো এখানে? তোমার যে 24,000, তোমার এখানে 24,000টা লিখতে হবে, এখানে 24,000 লিখতে হবে, এর ইকুয়ালে লিখতে হবে। আমার সোজা সোজা লেখা রয়েছে, আমি সেই জন্য টোটালটা আগে কেন বসিয়ে নিয়েছি। রাজমিস্ত্রি দেখেছো? সোজা সোজা লাইন টানে তো, দেখে কি ইটগুলো ঠিকঠাক বসেছে কি বসেনি। হ্যাঁ, তো এখানে তুমি 24,000 যেখানে যে সোজা লিখেছো সেম লাইনে তোমাকে লিখতে হবে। তুমি এখানে এই ওয়ার্ডস গুলো লিখে দিয়েছো, টোটালটা কি করে লিখবে? আমার 60,000 60,000 ইকুয়াল লেভেলে আছে। হ্যাঁ, এখানেও রাজমিস্ত্রির কাজ লাগবে। তাহলে একটা কোশ্চেন আমরা সলভ করে নিলাম। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমরা সলভ করব না, আমরা বুঝে নেব, কারণ 10 মিনিট আছে। 10 মিনিটে এটা সলভ হবে না, কিন্তু বোঝা যেতে পারে। লাইন না টানলেও টেনে দিতে পারো, কোনো অসুবিধা নেই, টেনে দাও। তোমার খাতা দেখি। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা আমরা তাহলে বুঝে নিচ্ছি কি বলতে চাইছে। এই কোম্পানি পারচেজ এ মেশিন, একটা কোম্পানি মেশিন নিজেদের মধ্যে কথা নয়, একটা কোম্পানি মেশিন পারচেজ করেছে কত টাকা দিয়ে? 60,000 টাকা দিয়ে। কবে কিনেছে? জুন মাসে। বছরের শেষে না মিডিলে না শুরুতে? মিডিলে কিনেছে। তোমাকে এতটাই মনে রাখতে হবে যে মিডিলে কিনেছে। মিডিলে কিনলে কি হবে? ডেপ্রিসিয়েশন কি পুরো বছরের হবে না হাফ বছরের হবে? হাফ হবে। সেই জন্য আমাকে এটা ডিসাইড করতে হবে কখন কিনেছে। সারা বছরের তো ডেপ্রিসিয়েশন হবে না। কোনো অ্যাসেট যদি তুমি বছরের 6 মাস ইউজ করো, কোনো বছরে যে বছর কিনেছো, তুমি কি বলবে সারা বছর ডেপ্রিসিয়েশন হয়েছে? তো সেই জন্য ডেট ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে দেখো, ফার্দার পারচেজ, ইট
ফার্দার পারচেজড মেশিনারি, কোম্পানি আবার কিনেছে, ফার্দার পারচেজ কত টাকার কিনেছে? 40,000। কবে কিনেছে? 1 এপ্রিল। তাহলে সেকেন্ড যে মেশিনটা কিনেছে সেটা কিন্তু বছরের শুরুতে কিনেছে, হ্যাঁ পুরো বছরের ডেপ্রিসিয়েশন হবে। ইট পারচেজ আনাদার মেশিন 30,000, ওটা আবার কবে কিনেছে? মিডিলে। তাহলে প্রথমে একটা মেশিন কিনেছিল, সেটা কোন সালে কিনেছিল? সাল দেখে বলো। 17। বছর ঠিক করে দেখো কোম্পানি কি ধরনের ফলো করছে। তার অ্যাকাউন্টস ক্লোজ কবে হয়? মার্চ মাসে। তার মানে সে ক্যালেন্ডার ইয়ার ফলো করছে না, সে ফলো করছে, আমি বলেছিলাম কি অ্যাকাউন্টিং কনসেপ্টের যে চ্যাপ্টার ছিল সেখানে আমি কি বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইয়ার হতে পারে ক্যালেন্ডার ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার হতে পারে ফাইন্যান্সিয়াল ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ার যখন তুমি ক্যালেন্ডার ইয়ারই ধরে করছো তার মানে তোমার শুরু হচ্ছে জানুয়ারিতে, ডিসেম্বরে শেষ হচ্ছে। কিন্তু তুমি যদি অ্যাকাউন্টিং ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ারকে ধরে করো তাহলে কি হবে? এপ্রিলে স্টার্ট হবে, মার্চে এন্ড হবে। তাহলে এই কোম্পানি কি কোনটাকে ধরেছে? ক্যালেন্ডার ইয়ারকে অ্যাকাউন্টিং ইয়ার ধরেছে কি ফাইন্যান্সিয়াল ইয়ারকে অ্যাকাউন্টিং ইয়ার ধরেছে? ফাইন্যান্সিয়াল ইয়ার। তার মানে অ্যাসেটটা যে কিনেছে, প্রথম অ্যাসেটটা, এটা কোন ইয়ারে পড়ছে? ইয়ার পুরো বলো। 2017-18। 2017-18তে প্রথম অ্যাসেটটা কতদিন ইউজ হয়েছে দেখে বলো। যা এপ্রিল মে জুন 3 মাস ছেড়ে দাও, এপ্রিল মে জুন 3 মাস ছেড়ে দাও, তার মানে 9 মান্থস ইউজ হয়েছে প্রথম অ্যাসেটটা যেটা কিনেছে 17-18তে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তারপরের অ্যাসেটটা যেটা 40,000 কিনেছে সেটা পুরো বছর ইউজ হয়েছে ওই বছরটাতে, কোনো ডাউট নেই। আচ্ছা, তারপরের অ্যাসেটটা যেটা 30,000 কিনেছে ওটা কতদিন ইউজ হয়েছে? 9 মাস। কোন বছরে কিনেছে? বছরের নাম বলো। 18-19। এতটা পারচেজ পর্যন্ত গেল। এরপরে কি হবে? সেলের কেস আসবে। তিনটে অ্যাসেট পারচেজ হয়েছে, তিনটে মেশিনারি পারচেজ, তুমি কনসেন্ট্রেশন অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছ। কি করছো ওর সাথে? এদিকে কনসেন্ট্রেশন করো। ওর সাথে বাইরে গিয়ে দেখা করে নেবে, ওকে বলবে ফুচকা খাওয়াতে, বিভিন্ন এখান থেকে বেরিয়ে গিয়ে এদিকে কনসেন্ট্রেশন করো। এতক্ষণ তাহলে আমরা পারচেজের পোর্শন দেখলাম, এরপরে সেলের পোর্শন দেখো। অন 1 এপ্রিল 2019, তাহলে 1 এপ্রিল 2019 এটা কোন সালে পড়ছে? 19-20-তে পড়ছে। 19-20-তে কি হচ্ছে? 19-20 শুরুতেই একটা কোম্পানি কি করেছে? মেশিনারি সেল করে দিয়েছে। কোম্পানি সোল্ড 1/5 অফ মেশিনারি, মেশিনারির 1/5 সেল করে দিয়েছে। 1/5 মানে কত? 1/5। 1/5 সেল করে দিয়েছে। কোনটার 1/5 সেল করেছে? যেটা পারচেজ করেছিল 30/6/2017-তে, তার মানে কোনটার 1/5 সেল করেছে? তার মানে 60,000-এর 1/5 সেল করেছে। তার মানে 60,000 যে মেশিনারি ছিল, 60,000 টাকার যে মেশিনারি ছিল, তাতে কিন্তু একটা মেশিনারি ছিল না, তাতে হতে পারে অনেকগুলো একসাথে কিনেছিল, একসাথে অনেকগুলো কিনেছিল, তার 1/5 সেল করেছে। তার মানে তোমাকে ধরতে হবে যে এখানে 12,000 টাকার মেশিনারি সেল হয়েছে। কত টাকার মেশিনারি সেল হয়েছে? 12,000 টাকার। 60-এর 1/5 করলে 12,000-ই আসছে। 12,000 টাকার মেশিনারি সেল হয়েছে। কত টাকা এসেছে সেল করে? 2,000। তার মানে 12,000 টাকার মেশিনারি সেল করে 2,000 এসেছে। 12,000 টাকার মেশিনারি সেল করে 2,000 এসেছে। লস হয়েছে কি লাভ হয়েছে সেটা তো পরে ডিসাইড হবে, ডেপ্রিসিয়েশন মাইনাস হবে, তারপরে ডিসাইড হবে। তুমি দেখে বলতে পারবে না যে লসই হয়েছে, কারণ ডেপ্রিসিয়েশনটাও কনসিডার করতে হবে, ডেপ্রিসিয়েশন মাইনাস করে দেখতে হবে, তারপরে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, তারপরে বলেছে 2/3 অফ মেশিনারি যেটা পারচেজ হয়েছিল কবে? 1 এপ্রিল 2018-এ। 1 এপ্রিল 2018-এ কত টাকার পারচেজ হয়েছিল? 40,000 টাকা।
তার 2/3 করো, কত আসে? 26 সামথিং হবে, 26,000 সামথিং হবে। তাহলে 26,000 সামথিং টাকার মেশিনারি কত টাকায় সেল করেছে? 10,000 টাকায় সেল করেছে। তাহলে এটারও তোমাকে কি বের করতে হবে? প্রফিট অন লস বের করতে হবে, সেল করে প্রফিট হয়েছে কি লস হয়েছে সেটা বের করতে হবে। ডেপ্রিসিয়েশনের রেট কত বলে দিয়েছে? 10% বলে দিয়েছে। আর কোন মেথড বলে দিয়েছে? ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তার মানে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন সমান থাকবে কি কমতে থাকবে? কমতে থাকবে, সেই মেথড। তাহলে ক্যালকুলেশনের মেথড কোনটা অ্যাপ্লাই করতে হবে? প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন কমতে থাকবে। আর অ্যাকাউন্টিং এর কোন মেথড অ্যাপ্লাই করতে হবে জার্নাল এন্ট্রি করার? প্রভিশন মেথড। প্রভিশন ওয়ার্ডটা তো মেনশনই নেই, তার মানে আমি ফলো করব ডাইরেক্ট মেথড। তো এখানে বলেছে প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট, তোমাকে নেসেসারি লেজার অ্যাকাউন্ট বানাতে হবে। এখানে নেসেসারি লেজার অ্যাকাউন্ট কি? এখানে নেসেসারি কোনটা? তোমাকে তো মেশিন অ্যাকাউন্ট বানাতেই হবে, মেশিন অ্যাকাউন্ট তো বানাতেই হবে, ওটা নেসেসারি হয়ে গেল। আর তুমি অন্য অ্যাকাউন্ট বানাতে পারো, ধরো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে চাইছো, সেটা বানাতে পারো, ডেপ্রিসিয়েশন ওটাও নেসেসারি, কিন্তু মেশিনারি অ্যাকাউন্ট তো বানাতেই হবে, বুঝতে পারলে? মেশিনারি অ্যাকাউন্ট তো বানাতেই হবে। তাহলে আমরা নেক্সট ডেতে মেশিনারি অ্যাকাউন্ট আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাবো, ঠিক আছে? বুঝতে পারছো অঙ্কটা কমপ্লেক্স রয়েছে, বুঝতে পেরেছো? কি বুঝতে পারোনি তুমি, ঘাড় নাড়ছো? আমি আজকে ফ্যাক্ট বুঝালাম, হ্যাঁ আজকে আমি ফ্যাক্ট বুঝালাম, আমি তো আজকে কিছু করাইনি। ফ্যাক্টটা বুঝতে পারলে তো? এটা করানো হবে নেক্সট ডেতে, যেখানে আমরা বানাবো মেশিনারি অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আজকে শুধু ফ্যাক্ট বুঝিয়ে রাখলাম।